ঠিক আছে? আমি শুরু করতেছি। তো চ্যাপ্টারটা হলো কনিক্স। কনিক্স চ্যাপ্টারটা আ মানে ওয়েটটা অনেক বেশি। কারণ এই চ্যাপ্টারটা অ্যাডমিশনও যেরকম গুরুত্বপূর্ণ, তোমার হচ্ছে এইচএসসি পরীক্ষাও অনেক গুরুত্বপূর্ণ। কারণ এটা সম্ভবত 2nd পেপারে খ বিভাগে তোমার স্থিতিবিদ্যা, গতিবিদ্যা আর কনিক্স একসাথে থাকে। তো মোটামুটি আ কনিক্সটা কম্পারেটিভলি ইজি, সহজ একটা চ্যাপ্টার। মানে গতিবিদ্যা, স্থিতিবিদ্যার থেকে। তো যখন তুমি অ্যান্সার করবা সৃজনশীল, তো তখন তুমি অবশ্যই চেষ্টা করবা কোনিক্স থেকে যাতে অ্যান্সার করা যায়, বা কোনিক্স থেকে যে প্রশ্নগুলো আসে সেগুলো তুমি যাতে পারো। কারণ ওই স্থিতিবিদ্যা বা গতিবিদ্যায় আহ অনেক সময় কঠিন আছে আর কি। যেই হোক, কোনিক্স চ্যাপ্টারটা একটা সেভিয়ার একটা চ্যাপ্টার। তারপর হলো, এটা যদি তুমি স্কিপ করে যাও পরীক্ষা হলে, তাহলে কিন্তু তুমি বিপদে পড়বা। এটা একটা কথা। আর হচ্ছে, তুমি যদি ইঞ্জিনিয়ারিং পড়তে চাও, তাহলে ইকোনমিক্স চ্যাপ্টারটা তোমাকে পড়তেই হবে। কারণ যেকোনো ভর্তি পরীক্ষায় এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবে। ঠিক আছে? আচ্ছা। তো আমরা পড়বো এটা। এখন হচ্ছে এই চ্যাপ্টার শুরুটা করা হয় এভাবে যে, একটা কোনক নেওয়া হয়, এটা বিভিন্ন সেকশন করা হয়। আমরা বলি ওটাকে কোনিক সেকশন বলা হয়। এটা একটা পার্ট। তো ওটা কোনো কাজে লাগে না। তো এইজন্য আমি এটা পড়াবো না। তুমি চাইলে ইউটিউবে কোনিক সেকশন নামে সার্চ দিলে দেখবা যে অনেকগুলো অ্যানিমেশন মতো ভিডিও। হ্যাঁ, বলো, বলো। আমি লিখিনি তো, লিখিনি কিছু। আচ্ছা। তো এখন তুমি ওই কোনিক সেকশন নামে সার্চ দিলে তুমি বিভিন্ন অ্যানিমেশন টাইপের জিনিসপত্র দেখতে পারবা। কিন্তু ওগুলো কাজে লাগবে না আমাদের, এজন্য পড়াচ্ছি না। আচ্ছা, তাহলে আমরা শুরু করব যেটা দিয়ে, যে টার্মটা দিয়ে, সেটা হচ্ছে সঞ্চারপথ। কাকে বলে সঞ্চারপথ? এটা কোথায় পড়ছো বলো? সঞ্চারপথ শব্দটা প্রথম কোথায় দেখছিলা তুমি? এটা তুমি সরলরেখায় দেখছিলে। সরলরেখায় 3.4 চ্যাপ্টার যেটা, সেখানে ছিল সঞ্চারপথ। কি ছিল সঞ্চারপথ? নির্দিষ্ট শর্ত সাপেক্ষে যদি আমি একটা চলমান বিন্দুর পথকে স্টাডি করি, তাহলে সেই পথটাই হচ্ছে সঞ্চারপথ। অর্থাৎ তোমার একটা চলমান বিন্দু থাকবে, ওই যে এক্স ওয়াই, হ্যাঁ? তো ওইটা একটা নির্দিষ্ট শর্তে ওই চলমান বিন্দুগুলোকে যদি আমি রাখি, তাহলে একটা পথ পাবো। সেটাকে আমরা বলতেছি সঞ্চারপথ। নির্দিষ্ট শর্ত সাপেক্ষে চলমান বিন্দুর পথ, এটা তো আর ব্যাখ্যা করার দরকার নেই। যেমন, আচ্ছা এটা বলো দি, এটা কিসের রেখা? এটা একটা বলে দিলাম আমি। এটা হচ্ছে একটা সরলরেখার সমীকরণ। এই সরলরেখার সমীকরণে যে এক্স ওয়াই, যে তুমি যদি অনেকগুলো বিন্দু নাও, যাদের যোগফল 1 হবে, তো সেই বিন্দুগুলো যদি তুমি কানেক্ট, এটা হচ্ছে সেই শর্তটা আর কি। এটা হচ্ছে সেই শর্তটা যে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 1 হবে। এরপর তুমি এক্স আর ওয়াই এর বিভিন্ন মান নিবা। ঠিক আছে? নিয়ে তুমি যদি গ্রাফ পেপারে সেগুলো কানেক্ট করা শুরু করে দাও, তাহলে যে পথটা পাবা সেটাই হচ্ছে সঞ্চার পথ। ঠিক আছে? তো আমাদের এই কনিকটা, এটাও একটা সঞ্চার পথ। কনিকটা এটা একটা সঞ্চার পথ। তবে এই সঞ্চার পথ হওয়ার ওই যে একটা শর্ত আছে না? যে আমি বললাম যে নির্দিষ্ট শর্ত সাপেক্ষে, এই শর্তটা একটা পার্টিকুলার একটা শর্ত আছে, যে শর্ত সাপেক্ষে যদি আমি একটা পথ পাই, আমি তো একটা গ্রাফ পেপারে ইচ্ছামতো আমি এভাবে একটা পথ বানাইতে পারি, পারি না? তাহলে সেটা কি কনিক হবে? না, কনিক সেটা হবে না। কনিক হওয়ার জন্য এই পথকে একটা শর্ত ফিল আপ করতে হবে, এবং সেই শর্তটা কি, এটা আমরা এখানে করবো। ঠিক আছে? তো এটা গেল সঞ্চার পথ সম্বন্ধে আইডিয়া। এখন কনিক যেহেতু আমি বললাম একটা সঞ্চার পথ, তো কনিকের ক্ষেত্রে তোমাকে দুইটা জিনিস ওর ফিক্স থাকে।
বা কণিকার ২ টা ক কি বলে কোয়ান্টিটি আছে যেগুলো তোমাকে জানতে হবে। মানে ওগুলো জানলে তুমি কণিকটা সম্বন্ধে পুরো একটা আইডিয়া পাই যাবা। একটা হচ্ছে ফোকাস, ফোকাস বলি আমরা। এটা একটা বিন্দু, ফোকাস বিন্দু বলা হয়। একটা হচ্ছে নিয়ামক রেখা, যাকে বলে ডিরেক্ট্রিক্স। এটা একটা সরলরেখা। তো একটা কণিকের নিয়ামক রেখা আর ফোকাস, এই ২ টা জিনিস তোমার জানা লাগবে মাস্ট। তো স্ক্রিন তো দেখতে পাচ্ছ না এখন? ঠিক আছে। তো তাহলে এই ২ টা জিনিস। একটা কণিকের ক্ষেত্রে যেকোনো কণিক হতে পারে। আমরা দেখব যে কণিক অনেক ধরনের হয়। তো যেকোনো কণিকের ক্ষেত্রে তোমার ফোকাস, ওর ফোকাস এবং নিয়ামক রেখাটা জানতে হবে। এখন এই ফোকাসটা কি? এই বিন্দুটার পরিচয় কি? এবং এই যে রেখাটা যেটার নাম আমি দিলাম নিয়ামক রেখা, সেটার পরিচয় কি? বা এগুলো কিভাবে একে অপরের সাথে রিলেটেড। ঠিক আছে? আবার কণিক যেটা আমরা বলতেছি একটা সঞ্চার পথ, সেটার সাথে এই ২ টা কিভাবে রিলেটেড। তো এই ৩ টার একটা সম্পর্ক আছে। ওটা কি? ওটা একটা সিম্পল একটা ইকুয়েশন। সেই ইকুয়েশনটা কি? আচ্ছা আগে চিত্রটা দেখো তাহলে ইকুয়েশনটা বুঝতে পারবে। চিত্র একবারে পৃষ্ঠায়। ধরো এটা হচ্ছে আমাদের সেই নিয়ামক রেখা। যেটার নাম আমি বলতেছি যে এটা হচ্ছে আমাদের নিয়ামক রেখা। নিয়ামক রেখা। আর এই যে এটা, এটা হচ্ছে ওই ফোকাস, যে বিন্দুটার কথা বললাম তোমাকে। এখন এটা বাংলাতে উপকেন্দ্র বলে। তো আমি উপকেন্দ্র লিখি। উপকেন্দ্র। নতুন টার্ম আসবে এগুলা। একটু পরিচয় হয়ে যাবা, সমস্যা নাই। বা ইংরেজিতে বলতেছি ফোকাস। এটাকে এস দ্বারা রিপ্রেজেন্ট করি আমরা। তো ধরো এই ফোকাসটাকে আমি বললাম আলফা কমা বিটা। একটু ধরো। হুম, ধরো এই ফোকাসটা হচ্ছে আলফা বিটা। আর এই যে নিয়ামক রেখা, এটা যেহেতু একটা রেখা, এটা একটা সমীকরণ আছে। তো এই সমীকরণটা ধরো আর কি এল এক্স এম ওয়াই। ঠিক আছে, এটা চললো। যে কোনো রেখাকে আমরা এই আকারে নিতে পারি। এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এর ইকুয়াল টু জিরো, এই আকারে লেখা যায়, যেটা আদর্শ আকার বলা হয়। আর এটা হচ্ছে উপকেন্দ্র আলফা বিটা। ঠিক আছে। আচ্ছা, আমাদের সঞ্চার পথটা তাহলে এইটার সাথে কিভাবে রিলেটেড? ঠিক আছে, তাহলে আমরা যে কোনো একটা আরবিটারি পয়েন্ট ধরবো। যেটা হচ্ছে ধরো পি। পি একটা আরবিটারি পয়েন্ট। আরবিটারি মানে ওই যে চলমান একটা বিন্দু। পি এক্স ও, পি এক্স ও। তো এস পি আর এই যে রেখাটা, এটা কিভাবে রিলেটেড এরা? ঠিক আছে, কিভাবে রিলেটেড? তো আমার ইচ্ছা হলো আমি কি বের করব। আমি বের করব প্রথম হচ্ছে এই যে এস পি, এই দূরত্বটা বের করব। তারপর আমার ইচ্ছা হলো আমি এই যে পি হতে এই যে রেখার উপর, নিয়ামক রেখার উপর যদি আমি একটা লম্ব আঁকি। নিয়ামক রেখা হতে এই বিন্দুর লম্ব দূরত্ব। পি বিন্দু, পি একটা আরবিটারি বিন্দু। এই বিন্দু থেকে নিয়ামক রেখার উপর আমি একটা লম্ব দূরত্ব নিলাম। ঠিক আছে?
আর পি হতে এস এর দূরত্ব নিলাম। তো এই পয়েন্টের নাম ধরো এম ধরো। হ্যাঁ, ঠিক আছে। তো এখন আমি একটা শর্ত দিব। সত্যটা কি? যে আমি এসপি বাই পিএম বের করব। তো আচ্ছা, এগুলো আমি বের করতেছি, তোমরা আমাকে একটু সাহায্য করবা। এসপি এটা কিভাবে বের করব? এই দূরত্বটা যদি আমি বের করতে চাই তাহলে সূত্রটা কি? কি সূত্র পড়ছো আমরা? সরলরেখা চ্যাপ্টারে কি কোন সূত্রটা পড়ছি? দুটো বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। আচ্ছা, এক্স মাইনাস আলফা বলো। আর এই যে পিএমটা যদি বের করতে চাই, কি হবে? মডুলাস অফ এক্স স্কয়ার না, সবগুলো। তাহলে এটা হচ্ছে বিন্দু হতে রেখার দূরত্ব নাকি? রেখার দূরত্ব। আচ্ছা, তো আমি একটা শর্ত আরোপ করবো। কিরকম শর্ত? যে এই টা এমন ভাবে আমি নিব যাতে করে এসপি বাই পিএম, এই যে দুইটা দূরত্বের যে অনুপাত, এটা সবসময় একটা ধ্রুবক ধ্রুবক সংখ্যা পাই। টা আমরা কি বললাম? আরবিটারি একটা পয়েন্ট। একটা আরবিটারি পয়েন্ট। তো এসপি বাই পিএম করে সবসময় একটা ধ্রুবক সংখ্যা পাইতে হবে। তাহলে এরকম যদি আমরা পাইতে চাই তাহলে পি গুলো ওভাবে আমি নিব। ঠিক আছে? পি গুলো আমি ওভাবেই নিব। তা নিলে আমরা একটা সঞ্চার পথ পাবো আর কি। মানে ধরো এরকম পি আরো এইভাবে পাওয়া যাবে। ও, ঠিক আছে। তা তুমি এই সঞ্চার পথের উপর যে কোনো বিন্দু উঠাও, সেটার সাথে তুমি যদি এই জিনিসটা ম্যাচ করো তাহলে সবসময় একটা ধ্রুবক সংখ্যা পাবে। তাহলে এইভাবে যদি আমি একটা পি গুলা বের করি তাহলে যেই সঞ্চার পথটা পাচ্ছি, এই যে গোলাপি রেখাটা, এটার নামই হচ্ছে কোণ। ঠিক আছে? এটা তাহলে কণিক হওয়ার শর্ত হলো যে এসপি বাই পিএম টা এটা হবে ধ্রুবক। ধ্রুব তো বললাম, এটা হচ্ছে কণিক হওয়ার শর্ত। ঠিক আছে? আর এই যে ধ্রুবক সংখ্যাটা এসপি বাই পিএম আমরা করলাম। এটা তো আহ কি হলো? আচ্ছা, এই যে উপরের যে দূরত্বটা এটা কি ছিল বলতো? উপকেন্দ্র হতে পি এর দূরত্ব। আর পিএম টা কি ছিল? পি হতে নিয়ামক রেখার দূরত্ব। এটা উল্টাই দিও না আবার। অবশ্য বুঝতে পারবে না, লেখার কি দরকার, আমি এখানে স্পষ্ট বলেও দিছি। তাহলে এটা একটা ধ্রুবক সংখ্যা পাওয়া যায়। পাওয়া যায় না যদি এরকম করতে পারি তাহলে এইটাকে আমরা কি বলি? উৎকেন্দ্রিকতা। এটাকে দ্বারা প্রকাশ করে, কারণ এটার ইংরেজিটা হলো ইসেন্ট্রিসিটি। বানানটা ভুল হতে পারে। ঠিক আছে? তাহলে আমাদের কি দাঁড়ালো? আমাদের সংজ্ঞাটা এরকম দাঁড়ালো। দেখো, সংজ্ঞাটা এখন পড়লে হয়তো বুঝতে পারবা। কোন সমতলে একটি স্থির বিন্দু, এই স্থির বিন্দুটাই হলো ফোকাস ও একটি নির্দিষ্ট সরলরেখা, এটাই হলো আমাদের নিয়ামক রেখা। নিয়ামক রেখা হতে যেসব বিন্দুর দূরত্ব, মানে ওই যে পি, এক্স ওয়াই দূরত্বের অনুপাত এসপি বাই পিএম টা
একটি স্থির ধ্রুবক মানে এটা হচ্ছে ওই ইটা বিন্দুর সেট দ্বারা সৃষ্ট সঞ্চারপথ, ওই যে সঞ্চারপথটা পাই, এই যে একটা রেখা পেলাম না এরকম, সেটাকে আমরা বলতেছি কণিক। এই কণিকগুলা কি বলছে এখানে, পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত, এগুলো নাম আর কি। এরকম বিশেষ আকারের কণিক আমরা দেখবো। তো সেক্ষেত্রে এদের যে এই অনুপাতটা অর্থাৎ SP/PM বা ই যদি বলো, তো এক একজনের ই এর ভ্যালুটা এক এক রকম হয়। অর্থাৎ ওই ধ্রুবক SP/PM টা তুমি যদি চেঞ্জ করো, তাহলে এক একটা চিত্র তুমি পাবা। এটার পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে? তো এখন কোনটার জন্য ই এর ভ্যালু কি হবে ওটা আবার মুখস্থ রাখতে হবে। ঠিক আছে না? ওকে। তো এখন আমাদের যেটা পড়া লাগবে, কণিকের ইনিশিয়াল আইডিয়া তো হয়ে গেছে। তো এখন তো তোমাদের একটা ম্যাথ দিলেও তোমাদের পারা উচিত। যাই হোক, কণিকের আমরা জেনারেল ইকুয়েশনটা দেখবো। জেনারেল ইকুয়েশন অফ কণিক। জেনারেল ইকুয়েশন বলতে ওই যে এখানে লিখে দিছে দেখছো, মানে বলে দিছে যে পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত এরকম 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 হতে পারে। তো সবার একটা জেনারেল ইকুয়েশন আছে। সবাইকে ওই জেনারেল ইকুয়েশন দিয়ে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। তো সেই ইকুয়েশনটা আমরা বের করতে যাচ্ছি। সেটা আর কিছু না, ওই যে আমাদের এই সঞ্চারপথের সমীকরণ বের করতে হবে, তাই না? তো সঞ্চারপথের সমীকরণ কিভাবে বের করে? সঞ্চারপথের সমীকরণ কিভাবে বের করে? শর্তটা জানতে হয়। শর্তটা থেকে আমরা সঞ্চারপথের সমীকরণটা বের করি। তো এবার আমাদের শর্তটা তো আমরা জানি। আমরা কি শর্ত এপ্লাই করছি? SP/PM এই শর্ত এপ্লাই করছিলাম না? এটা কিন্তু কিসের সমান হবে? এই যে E টার সমান হবে। এখন SP টা কি আমরা বের করলাম একটু আগে? SP টা কি ছিল? ওই যে S আর P এর মধ্যবর্তী দূরত্ব। তাহলে এটাকে আমরা লিখতে পারি x মাইনাস আলফা স্কয়ার y মাইনাস বিটা স্কয়ার ডিভাইডেড বাই PM টা কি? PM টা হচ্ছে মডুলাস অফ lx my plus n divided by root over l square x square। এখান থেকে x আর y রিলেটেড একটা সমীকরণ পাবা না তুমি? এটাই আমাদের ওটার জেনারেল ইকুয়েশন। তো এটাকে আমরা এইভাবে লিখবো না, আমরা এটাকে একটু সাজায় লিখি। একবারে লিখি, একবারে লিখলে বুঝতে পারবো। ঠিক আছে? তো এইটা তোমার মনে রাখলেই হলো, এই লাস্টের লাইনটা। আসলে লাস্টের লাইনে তুমি আসতে পারবা না, তুমি তো এটুকু জানো। এখান থেকে এখানে আসতে পারবা না? সে পারবা, ব্যাপার না। ঠিক আছে? তুমি যে কোনো একটা মনে রাখলে হলো। এটা মনে রাখো, কিংবা হচ্ছে তুমি আহ আর কি মনে রাখতে পারো, এই যে SP তে E ইন্টু PM, এটাও মনে রাখতে পারো। যাই হোক, এইখান থেকে এই যে লাস্টের লাইন, এটা খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অনেক সময় আহ তোমার এইটা দিয়ে তোমার ম্যাথটা আসে। দেখবা যে আমরা যখন ম্যাথ গুলো করবো সেগুলো এক একটা প্যাটার্নের মধ্যে দিয়ে যাবে, মানে একই একটা ম্যাথ করলে বাকি 10টা ম্যাথ হয়ে যাচ্ছে এরকম। তো অনেক সময় তুমি ওই প্যাটার্নের মধ্যে যাও, কিন্তু তোমার কি হয় যে এই সূত্রটা তোমার মাথায় থাকে না। যে এটা কিন্তু বেসিক, একদমই বেসিক। যে তোমার যদি কণিকের সমীকরণ জানতে চায়, তাহলে তোমার খালি তিনটা জিনিস জানা লাগবে। কণিকের সমীকরণ জানতে চাইলে তোমার খালি তিনটা জিনিস জানা লাগবে, তাহলে তুমি একটা কণিকের লোকাস বা সঞ্চার পথের সমীকরণটা পাই যাবা। কি কি সেটা? একটা হচ্ছে ওর ফোকাসটা কত, আলফা বিটা, এই যে আলফা আর বিটা, ওর উৎকেন্দ্রিকতা কত, ই, এবং ওর নিয়ামক রেখাটা কোনটা, এলএক্স প্লাস এম বাই এন। তাহলে একটা কণিকের সমীকরণ জানার জন্য তোমার তিনটা জিনিস লাগবে। ওটা ফোকাস, ওর ইসেন্ট্রিসিটি বা উৎকেন্দ্রিকতা, আর একটা হচ্ছে ওর নিয়ামক রেখা। তাইলে তুমি ওর সমীকরণটা বের করে ফেলতে পারবা। বুঝতে পারছো? মানে যে কোনো সমীকরণ কণিকের কথাই বলছি আমি।
তাহলে ফোকাস 2 হলো নিয়ামক রেখা, আর 3 হলো eccentricity। ঠিক আছে? এই ৩ টা জিনিস যদি জানি তাহলে এই সমীকরণটা আমরা বের করতে পারবো। যেমন ধরো তোমাকে কি দিল? আমরা ম্যাথ করবো সামনে, যদিও জাস্ট একটু ম্যাথটা দেখাই। ধরো এই ম্যাথটা করতে দিল তোমাকে। দেখো এই মুহূর্তে কি দেওয়া আছে? নিয়ামক রেখার সমীকরণ দিছে, উপকেন্দ্র দিয়ে দিছে, এটা হচ্ছে এস, নিয়ামক রেখা এটা, উৎকেন্দ্রিকতা দিয়েছে ই, বলছে যে কোন একটি সমীকরণ বের করো। আরো ভাবি যাবে এখানে বলছে, তাহলে পরে আসতেছি। সমীকরণ বের করো, পারবা না? এই যে এই সূত্রটা দিয়ে জাস্ট এটা ফেলা দিতে হবে, এই ক্যালকুলেশনটা একটু করতে হবে, হয়ে যাবে। বুঝতে পারছো? তাহলে এইটা হচ্ছে কথা, হলো এটা গেল। এখন এই যে লাস্টে যে সমীকরণটা পাইলাম, এই যে জেনারেল ইকুয়েশনটা এটা, এটাকে যদি আরো সরল করো, মানে এই সমীকরণটাকে যদি আমরা আরো সরল করতে পারি, সরল করা মানে একদম বিস্তার টিস্তার করলাম, করলে ওটা দেখতে এরকম হবে। ঠিক আছে? এইটা হচ্ছে আমাদের কণিকার আহ বলতে পারো জেনারেল ইকুয়েশন। মানে ওই যে লাস্টে যে সমীকরণটা দেখলাম, ওটাকে যদি আমরা আরো সরল করি তাহলে এরকম ভাবে আসবে, মানে এক্স স্কোয়ার গুলো একসাথে করলাম, ওয়াই স্কোয়ার গুলো একসাথে করলাম, এরকম এক্স ওয়াই যুক্ত পদগুলো একসাথে করলাম, ধ্রুবকটা আলাদা করলাম, তাহলে এরকম দেখতে হবে। এইটা হচ্ছে সবার জন্য সত্য। আচ্ছা, এইখানে সব কণিকগুলোর সমীকরণ আছে, সবগুলো কণিকের সমীকরণ এখানে তুমি পাবা। তাহলে কিছু শর্ত অ্যাপ্লাই করলেই এখানে সবগুলো সমীকরণ বের হয়ে যাবে। ঠিক আছে? ওকে, তো আমরা দেখবো যে এই সমীকরণ থেকে ওই বাকিগুলোতে কিভাবে আসা যায়। তো এই যে ই এর যে মানটা আছে, ই এর মানগুলোর উপর ভিত্তি করে কণিক আমরা মূলত চারটা দেখবো। চার প্রকার, মানে 5 প্রকার ধরতে পারো। ই এর বিভিন্ন মান আছে, তো আমি জাস্ট মানগুলো বলে দিচ্ছি। ই যদি তোমার হয়, মানে ই ই কোনটা বুঝতে পারছো তো? এসপি/পিএমটা, এসপি/পিএমটা এটার যে অনুপাতটা সেটা। তো ই যদি জিরো হয় তাহলে সেটা হচ্ছে বৃত্তকে নির্দেশ করবে। বৃত্ত। 2, ই যদি তোমার হচ্ছে 1 হয় তাহলে সেটা হবে পরাবৃত্ত। 3, ই হলো যদি
এখন কথা হলো যে কেন এরকম? E1 হলে কেন পরাবৃত্ত হবে? E0 হলে কেন বৃত্ত হবে? E যদি এরকম ১ এর চেয়ে ছোট এবং 0 এর চেয়ে বড় হয় তাহলে সেটা উপবৃত্ত। E যদি 1 এর চেয়ে বড় হয় তাহলে সেটা অধিবৃত্ত। কেন হবে এরকম? তো এটা আমি তোমার উপর ছেড়ে দিচ্ছি। তুমি একটু চিন্তা করো। তাহলে তুমি এগুলোর উত্তরটা বের করতে পারবা। ঠিক আছে? কারণ তুমি জাস্ট ওই SP বা PM টা চিন্তা করে জাস্ট তুমি চিত্রগুলা রিলেট করার চেষ্টা করবা। এখন আ এখন তো তোমরা নতুন না। আগে পরাবৃত্ত দেখোনি? নতুন করে বলার কি আছে? পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত সবই তো দেখছো। তো সেই চিত্রগুলো মাথায় রাখো। করে তুমি যদি একটু এটা চিন্তা করো তাহলে বুঝতে পারবা যে এগুলো কেন 1 কেন হ্যান-ত্যান এগুলো হয়। ঠিক আছে? ওকে? আ এটা গেল একটা পোরশন। এগুলো লাগবে আমাদের। এগুলো সব মুখস্থ রাখতে হবে। এগুলা ম্যাথ করার ক্ষেত্রেও লাগবে। আমাদের অনেক সময় এই মানগুলো দিয়ে আমরা ম্যাথ করার মানে চিন্তাটা করতে পারি। এটা একটা গেল। আরেকটা কি পড়তে হয় আমাদের? এই যে জেনারেল ইকুয়েশন গুলো থেকে কিছু পড়াশোনা আছে। তো আমরা এই জেনারেল ইকুয়েশনটা থেকে একটা ম্যাট্রিক্স তৈরি করতে পারি। ঠিক আছে? আচ্ছা তার আগে আমাকে একটু বলবা, আমি যদি A বলতে চাই, ধরে নাও এরকম একটা সমীকরণ আছে। এরকম টাইপের কিছু একটা। ধরে নাও এরকম টাইপের একটা সমীকরণ আমি লিখলাম, আরবিটারি লিখি একটা। ধরো এরকম 3x স্কয়ার, 5y স্কয়ার, 6x, 7y, 12xy মাইনাস 13 ইকুয়াল টু 0। তো এই নিচের সমীকরণটা থেকে উপরের সমীকরণটার সাথে মিলায় যদি বলি, তুমি বলতে পারবা এই নিচের সমীকরণটার জন্য A এর মান কত, B এর মান কত, তারপর হচ্ছে G কত, তারপর আর কি F কত, H কত, হ্যাঁ? আর C কত? বলতে পারবা? বলো তো আমাকে একটু বলো। A কি হবে এখানে? তারপর B, G, হুম, F, 7/2, X আর C হচ্ছে -13 নাকি? মানে A, B হলো x এর সহগ, x স্কয়ার সহগ এবং আ দেখে বোঝা যাচ্ছে এগুলো লিখে দিচ্ছি না। x স্কয়ার এর y স্কয়ার সহগ হবে b। g টা হবে x এর সহগকে যদি 2 দিয়ে ভাগ করো, y টা f টা হবে y এর সহগকে যদি 2 দিয়ে ভাগ করো এবং xy এর সহগকে যদি 2 দিয়ে ভাগ করো তাহলে সেটা পাবা h এবং c টা হবে -13। ঠিক আছে না? এখন এই যে a, b, g, f, c, h এগুলো দিয়ে আমি একটা ম্যাট্রিক্স তৈরি করি এইভাবে। কিভাবে হচ্ছে এটা জানার দরকার নাই। এটা ধরে নাও যদি আসে আরকি। আমি যদি একটা ম্যাট্রিক্স বানাই কিরকম? A, H, G বসাবো ১ম ঘরে ১ম রোতে। ২য় রোতে H, P, F এবং 3rd রোতে হচ্ছে G, H, C। হ্যাঁ? তো এই ম্যাট্রিক্সটার মান যদি 0 পাও, 0 হলে এটা তোমার একজোড়া সরলরেখা নির্দেশ করবে। কিন্তু এই ম্যাট্রিক্সটার মান যদি নট 0 পাও তাহলে তোমার এটা বৃত্ত হতে পারে, উপবৃত্ত হতে পারে, তারপর কি হতে পারে? অধিবৃত্ত হতে পারে। আর একটা হ্যাঁ, পরাবৃত্ত। প্রশ্ন কিভাবে আসবে? প্রশ্ন এই যে ধরুন এটাই দিল, এই সমীকরণটা দিয়ে। দিয়ে বলল যে এটা কোন কিসের সমীকরণ? ঠিক আছে? কিসের সমীকরণ বলতে তোমাকে বলতে হবে এটা কি বৃত্ত নাকি উপবৃত্ত নাকি অধিবৃত্ত নাকি পরাবৃত্ত এটা বলতে হবে। তো ১ম এ তোমাকে চেক করে নিতে হবে যে এগুলা দিয়ে A, B, C, G, F, H এগুলো মান বের করতে হবে। এই যে যেভাবে করলাম।
তারপরে এই যে ম্যাট্রিক্সটা, এটা একটু মনে রাখা লাগবে। এই ম্যাট্রিক্সটার ভ্যালু বের করা লাগবে, মানে নির্ণায়কের মান। এটা কিন্তু নির্ণায়কের মান। হ্যাঁ, নির্ণায়ক। তো এই নির্ণায়কের মান বের করে তুমি দেখবে যদি 0 আসে তাহলে তো 104 লেখা। আর যদি 0 না আসে তাহলে এই যেকোনোটা হতে পারে ৪ টার মধ্যে। এখন কোনটা হবে এটা কিভাবে বের করব? এটা বের করার জন্য কয়েকটা ইয়ে আছে, মানে ফর্মুলা আছে, এগুলো মনে রাখছি। কি, কি ফর্মুলা? তাহলে এটা গেল। ধরো বৃত্ত যদি হয়, তাহলে বৃত্ত হলে জিনিসটা হবে এরকম। ১ নম্বর দিলাম। তো শর্ত কি? যদি এটা নট ইকুয়াল টু 0 পাও, তাহলে A আর B যদি সমান হয়, আমি সমীকরণটা এখানে একটু নিয়ে আসি। আচ্ছা, একটু তোমাদের আগের জিনিস রিক্যাপ করাই। এটা বৃত্তের সমীকরণ হতে হলে কি শর্ত আরোপ করতে হবে বলতে পারবো আমাকে? বৃত্ত তো পড়ছো। এই যে সমীকরণটা, এটা একটা যদি বৃত্তের সমীকরণ হইতে হয়, তাহলে কি শর্ত আরোপ করতে হবে বলতে পারবা? দেখো তোমার মনে আছে কিনা, বৃত্তের সমীকরণ হতে হলে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার সহগ সমান হতে হয়। খেয়াল আছে কিনা? এরকম যে অঙ্ক ছিল, ম্যাথও ছিল, যে এটা বৃত্তের সমীকরণ নির্দেশ করতে হলে কি শর্ত আরোপ করতে হবে, হ্যান ত্যান, কে এর ভ্যালু বের করো। আরেকটা কি শর্ত ছিল? যে এক্স ওয়াই যুক্ত কোনো পদ থাকা যাবে না। মনে পড়ছে? এটা ছিল। তো এটাই আর কি লিখবো, যে এ ইকুয়াল টু বি হতে হবে। প্রথম কথা, এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার সব সমান হতে হবে, এবং অবশ্যই এটা শূন্য হলে আবার হবে না, শূন্য হলে তো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার থাকবে না। এটা একটা। এবং আরেকটা হলো যে এই এইচটা এটা জিরো হতে হবে। এইচ জিরো হওয়া মানে কি? এক্স ওয়াই যুক্ত পদ কোনো পাবা না। তাহলে এইটা যদি হয় তাহলে এটা কি নির্দেশ করবে? এটা হচ্ছে বৃত্তের সমীকরণ হয়ে যাবে তখন এটা। ঠিক আছে? ২। ২ হলো আমরা যদি এটা পাই যে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার সব গুণ করলাম, এটা হচ্ছে এইচ স্কোয়ারের সমান। AB ইকুয়াল টু যদি এইচ স্কোয়ার হয়, তাহলে সেটা নির্দেশ করবে একটা পরাবৃত্ত। ৩, AB মাইনাস এইচ স্কোয়ার, এই ভ্যালুটা যদি গ্রেটার দেন 0 পাও, তাহলে সেটা নির্দেশ করবে একটা উপবৃত্ত। আরেকটা হলো AB মাইনাস এইচ স্কোয়ার, যদি লেস দেন 0 হয়, তাহলে সেটা নির্দেশ করবে একটা অতিবৃত্ত। হয়ে গেল এটা আর কি। তো এখন এই যে প্রশ্নটা আমরা পড়লাম, এটা হলো ধরে নাও মোস্ট প্রবাবলি আসবে না কোথাও, মানে কোনো পরীক্ষায় খুবই কম আসবে, রেয়ারলি আসবে। যদি আসে সেটা তাও আরো অ্যাডমিশনে আসবে। তো এরকম একটা কোশ্চেন আসছিল তোমার হলো ডিইউতে, ঢাকা বিশ্ববিদ্যালয় 18-19 সেশনে আর ফার্স্টে আসছিল। তো তুমি চাইলে মনে রাখতে পারো এই পোর্শনটা, নাহলে স্কিপ করতে পারো আর কি, তোমার ইচ্ছা। এটা গেল। আচ্ছা, এখন আমরা কিছু জেনারেল কথাবার্তা বলবো, একদমই জেনারেল কথাবার্তা বলবো। যে আমরা ধরে নাও তোমাকে একটা সমীকরণ আমি দিছি, চোখের দেখায় তুমি যাতে বলতে পারো, তা এটা তো আমরা ম্যাথ ক্যালকুলেশন করছি, করে তারপর আমরা ভার্ডিক্ট দিছি যে আচ্ছা এটা এটা হবে, এটা হবে। তুমি একটা সমীকরণ দেখলা, তোমাকে একটা সমীকরণ আমি লিখে দিলাম, যে তুমি দেখে তুমি একটা আইডিয়া নিতে পারলা যে আচ্ছা এটা পরাবৃত্ত হবে, এটা অতিবৃত্ত হবে, এটা এরকম এরকম হবে। তো এইগুলো সম্বন্ধে তোমাদেরকে আইডিয়া কিন্তু দেওয়া হয়েছে, বিভিন্ন চ্যাপ্টারে দেওয়া হয়েছে, ইন্টিগ্রেশন করার সময় আইডিয়া দেওয়া হয়েছে। তারপর হচ্ছে আর কি কি জানি একটা চ্যাপ্টারের সময় তোমাদেরকে আইডিয়া দেওয়া হয়েছে যে একটা সমীকরণ দেখে তুমি বুঝবা কিভাবে যে ওটা পরাবৃত্ত, উপবৃত্ত নাকি অতিবৃত্ত হবে। তো বৃত্তের ব্যাপারে তো অলরেডি বললাম। বৃত্তের ব্যাপারে কি বলা হলো? যে বৃত্ত হতে হলে সমীকরণটাতে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার সহগ সমান হতে হবে, এবং এক্স ওয়াই যুক্ত কোনো পদ
থাকা যাবে না। এটা বৃত্তের সমীকরণ যদি হতে হয় তাহলে লিখতে হবে এরকম। পরাবৃত্তের সমীকরণ এমনি কিভাবে চিনবা? মনে আছে তোমাদের? যে পরাবৃত্তের সমীকরণ কিভাবে চিনতে হয়? ধরে নাও একটা পরাবৃত্তের সমীকরণ যে মানে যদিও পড়ানো হয়নি, জাস্ট তাও আছে নাকি তোমাদের মনে? এটাই আমি বলছি আরকি। সমস্যা নাই। আমরা এটা দেখেই বুঝতে পারবো। এখানে সুন্দর করে লেখা আছে। সেজন্য আমি আর লিখছি না। দেখো, কি বলছে? ৪ ধরনের কণিক অতি সহজেই চিহ্নিত করা যায়। ভালো কথা। কিভাবে? দেখি আমরা। ১ম টা কি বলছে? ১ নম্বরে এটা দেওয়া আছে, এটা একটা বৃত্তের সমীকরণ। তো বৃত্তের সমীকরণের বিভিন্ন রূপ তোমার এখানে দেওয়া আছে। যেমন এই যে এটা, এটাকে আমরা কি বলি বলতো? এই বৃত্তটার কেন্দ্র কিন্তু 0, 0। 0, 0 কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্তের সমীকরণ দেখতে কিন্তু এরকম ছিল। তোমাদের মনে পড়ে কিনা? তারপর এই যে এটা কিন্তু বৃত্তের একটা জেনারেল ইকুয়েশন ছিল। এই ইকুয়েশন তোমাদের পরিচিত লাগার কথা। তারপরে এটাও পরিচিত লাগার কথা। তাই না? তো এরকম টাইপের যদি তুমি দেখো, তাহলে সেটা কিন্তু একটা বৃত্তের সমীকরণ হবে। এখন এটা দেখলেই হবে না। এখানে কিছু কথা আছে। এই কথাগুলো পড়ো। যেটা আমি বললাম সেটাই বলা আছে। যে ১ নং এর প্রত্যেক সমীকরণে কি আছে দেখো, এক্স স্কয়ার এবং ওয়াই স্কয়ারের সম্মিলিত পদ বিদ্যমান। ভালো কথা, ওগুলো থাকতেই হবে। এবং উভয় সহগ সমান। এক্স স্কয়ার এবং ওয়াই স্কয়ার সম্মিলিত পদ থাকতে হবে এবং উভয় সহগ সমান হতে হবে। তাহলে সেটা একটা বৃত্তের সমীকরণ নির্দেশ করবে। এখানে আরেকটা জিনিস বলা নেই যে এক্স ওয়াই যুক্ত পদ থাকা যাবে না। এটাও একটা এড করে নিতে পারো। এক্স ওয়াই এবং এক্স ওয়াই যুক্ত পদ বিহীন হতে হবে। ঠিক আছে? তারপরে ২ নম্বরে যে সমীকরণগুলো দেখছো, y স্কয়ার ইকুয়াল টু 4ax, x স্কয়ার, এটা এখনই আমরা পড়বো। x স্কয়ার ইকুয়াল টু 4ay, y মাইনাস k হোল স্কয়ার ইকুয়াল টু হাবিজাবি যেটা আছে। তো ওগুলোর মধ্যে কি একটা প্যাটার্ন দেখবা? একটা প্যাটার্ন হলো যে ওখানে y আর x তো আছে, কিন্তু একটার উপরে পাওয়ার স্কয়ার আর একটার উপর পাওয়ার 1। যে x স্কয়ার পাওয়ার 1, এই যে y স্কয়ার, এই যে পাওয়ার 1। তার মানে একটা x আর y থাকবে, কিন্তু একটার উপর স্কয়ার থাকবে, একটার উপর দ্বিঘাত থাকবে, আর একটা একঘাতী হবে। একটা দ্বিঘাতী হবে, একটা একঘাতী হবে। নিচের ২ টা সমীকরণও পরাবৃত্তের সমীকরণ। এই যে y এর পাওয়ার 1, x এর পাওয়ার 2, y এর পাওয়ার 1, y কি রে? হ্যাঁ, ঠিক আছে। x এর পাওয়ার 1, y এর পাওয়ার 2, এরকম। তাহলে এরকম যদি হয় তাহলে সেটা তুমি বলতে পারবা জেনারেলি সেটা একটা পরাবৃত্তের সমীকরণ। পরাবৃত্তের সমীকরণে কি হয়? x এবং y এর মধ্যে যেকোনো একটা দ্বিঘাত হয়, একটা একঘাত হয়। এটা লেখা আছে বোধহয়। ওকে? অনুপস্থিত। আচ্ছা, এটা অনুপস্থিত হলেও এটা একটু কঠিন করে লিখছে। হ্যাঁ, তো এটা তুমি মনে রাখবা যে এটা যে একটি x ও y এর মধ্যে, এগুলো কথা কিন্তু তোমাদের আগে বলা হয়েছে কিন্তু, যে কোনো একটি দ্বিঘাত হবে। একটি মাত্র চলক দ্বিঘাত হবে। তারপরে ৩ নম্বর যে এটা সমীকরণ দেখতেছো, এগুলো হচ্ছে উপবৃত্তের সমীকরণ। উপবৃত্তের সমীকরণ। তো উপবৃত্তের সমীকরণে কিভাবে চেনার উপায়? উপবৃত্তের সমীকরণে এক্স স্কোয়ারও থাকবে, ওয়াই স্কোয়ার থাকবে। অর্থাৎ এক্স এবং ওয়াই উভয় চলকের ঘাত 2 হবে, দ্বিঘাত রাশি হবে। পার্থক্য এটা বৃত্তের সাথে একটাই, যে কি, যে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগগুলা অসমান হবে। এই যে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার সম্মিলিত পদ থাকবে, কিন্তু সবগুলো অসমান এবং অভিন্ন চিহ্নযুক্ত অসমান এবং অভিন্ন চিহ্নযুক্ত। এই যে অভিন্ন মানে কি? একই চিহ্নযুক্ত হবে। এই যে এটারও আগে প্লাস, এটারও আগে প্লাস। এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার এর সহগগুলো অভিন্ন এবং অভিন্ন চিহ্নযুক্ত এবং অসমান। ঠিক আছে? আর লাস্টলি অধিবৃত্তের ক্ষেত্রে জিনিসটা কিরকম হবে? এই যে সহগগুলো অসমান হবে এবং ভিন্ন চিহ্নযুক্ত। একটা প্লাস হলো, একটা মাইনাস। ঠিক আছে?
তো এইভাবে তুমি একটা দেখেই বলতে পারবা যে একটা এটা বৃত্ত নাকি অতিবৃত্ত না অন্য কিছু। তাহলে তুমি আমাকে বলো তো এটা কিসের সমীকরণ হবে? ধরো আমি লিখলাম এক্স স্কোয়ার, এটা কিসের সমীকরণ? থ্রি অনুরূপ স্যার বলো বলো, এতক্ষণ সময় লাগছে কেন? প্রথম কোথায় কি নিয়ে এক্স স্কোয়ার আছে ওয়াই স্কোয়ার আছে, পরাবৃত্ত তো হবে না। হয় এইটা বৃত্ত হবে, অধিবৃত্ত হবে, নাহলে কি উপবৃত্ত। তো বৃত্ত তো হবে না, কারণ এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সব তো সমান না। সমান কি? সমান না। তাহলে কি অধিবৃত্ত নাহলে উপবৃত্ত? তো উপবৃত্ত হলে কি হবে? এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগ কি হতে হবে? অসমান এবং অভিন্ন চিহ্ন যুক্ত। আচ্ছা, এটাকে কিন্তু আদর্শ আকার, আদর্শ আকার মানে তোমার এরকম করে রাখতে হবে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারকে এক পাশে নিয়ে আসতে হবে। তো বলো এটা কি অধিবৃত্ত নাকি উপবৃত্ত? সর্ব সর্ব কি হবে এটা? হ্যাঁ, অধিবৃত্ত। ঠিক আছে, এই যে এক্স স্কোয়ার মাইনাস থ্রি ওয়াই স্কোয়ার যদি করি মাইনাস ফাইভ এক্স, এই যে এগুলোকে এক পাশে নিয়ে আসলে যে সহগগুলা অসমান এবং ভিন্ন চিহ্নযুক্ত, এই যে লাস্টের এই লাইন। ওকে, তাহলে এটা গেল। আচ্ছা, এবার আমরা চিত্রতে আসতে হবে, কারণ এই কোনিক্স চ্যাপ্টারে চিত্র অনেক ইম্পর্টেন্ট। তুমি চিত্র না বুঝলে এই কোনিক্স চ্যাপ্টারটা কঠিন লাগবে। তোমার চিত্র দিয়ে পুরো ম্যাথ গুলো করতে হবে। ম্যাথ ম্যাথ পাইছো, তোমাকে চিত্র আঁকতে হবে, এরকম আর কি। আচ্ছা, তো এখন আমাদের এই যে কণিকগুলো আছে, কণিকগুলো বলতে কি অধিবৃত্ত, বৃত্ত, হ্যান ত্যান এগুলা। তো এগুলা বিভিন্ন অবস্থানে থাকবে। আমাদের যে কোঅর্ডিনেট আছে মানে এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস, এই এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস এর বিভিন্ন অবস্থানে এদেরকে আমরা দেখতে পারবো। ঠিক আছে? তো ধরে নাও আমরা উদাহরণস্বরূপ আমরা একটা উপবৃত্ত নিই। আচ্ছা, এগুলো চিত্র কি দেখাইতে হবে? এ দেখো এটা কিন্তু উপবৃত্ত। তারপর হচ্ছে আমাদের এটা হচ্ছে বৃত্ত। পরাবৃত্তটা দেখতে কিরকম হয়? এরকম। তারপর হচ্ছে অধিবৃত্ত দেখতে এরকম। ঠিক আছে? তো এগুলো আমরা করবো সামনে। কিন্তু এই জন্য আর কি এগুলো নিয়ে অত ডিটেলস বলছি না। কারণ এখন তো সেকেন্ড ইয়ার হয়ে গেছে। এগুলো জানার আগে থেকে জানা জানা আছে তোমাদের। তাহলে কি কি উপজিশনে থাকতে পারে? এই যে আমাদের যে ইয়াটা কণিকগুলো, একটা হচ্ছে পারে এরকম যে সিমেট অ্যাক্সিস গুলো আছে, আমাদের কিন্তু কোঅর্ডিনেট সিস্টেমে দুইটা অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস আর এটাকে আমরা বলি ওয়াই অ্যাক্সিস। আচ্ছা বলো তো এক্স অ্যাক্সিস এর যে সমীকরণ সেটা কি, সেটা সমীকরণটা কি হবে? এক্স অ্যাক্সিস এর সমীকরণ কি? এটা তো একটা সরলরেখা নাকি? এই সরলরেখার সমীকরণটা কি? হ্যাঁ, ওয়াই ইকুয়াল টু জিরো, আর এটার এক্স ইকুয়াল টু জিরো। এটা কিন্তু লাগবে কিন্তু আমাদের, হ্যাঁ। আচ্ছা, তো ভালো কথা। এখন হচ্ছে যেটা বলছিলাম আর কি, বিভিন্ন পজিশনে আমি যদি একটা বৃত্ত উপবৃত্ত নিই, তো আমাদের উপবৃত্তটা ধরো এইভাবে আছে, একটা উপবৃত্ত ধরো এখানে এইভাবে আছে।
আরেকটা উপবৃত্ত ধরো যে এইভাবে আছে। তো আমি যদি নাম্বারিং করি, এটা ধরো ফার্স্ট, এটা ধরো সেকেন্ড, এটা ধরো থার্ড। তো ফার্স্ট আমি যদি এখন বলি এই বৈশিষ্ট্য সম্বন্ধে, ফার্স্ট অ্যান্ড সেকেন্ড এটা, এটা হচ্ছে প্যারালাল টু অ্যাক্সিস। অ্যাক্সিস মানে অ্যাক্সিস গুলো প্যারালাল। তো এজন্য এদের ক্ষেত্রে কোনো এক্স ওয়াই যুক্ত টার্ম টার্ম থাকবে না। তুমি যদি এদের সমীকরণ অবজার্ভ করো, তাহলে দেখবা যে তুমি এক্স ওয়াই যুক্ত কোনো টার্ম পাবা না। ঠিক আছে, কারণ এরা প্যারালাল টু এক্সেস। এখন প্যারালাল কিসের ভিত্তিতে বলতেছি, কার ভিত্তিতে বলতেছি, কেন প্যারালাল? তুমি লাইনগুলো দেখছো, আমি এই যে নীল রেখাগুলো আঁকছি, এই রেখাগুলোর নাম আছে, আমরা এখন পড়বো। এই রেখাটার নাম, এটাকে আমরা অক্ষরেখা বলি, যাই হোক। এটাকে বলা হয় লাইন অফ সিমেট্রি। লাইন অফ সিমেট্রি নামটা শুনে বোঝার কথা কেন লাইন অফ সিমেট্রি বলতে হচ্ছে। কারণ এই লাইন এর উপরে এবং নিচে, এই লাইনটা কি করতেছে, ওই পরাবৃত্তটাকে কাট করতেছে সমানভাবে, তাই না? উপরে আর নিচে একই পাচ্ছ। সিমেট্রি মানে কি, উপরে আর নিচে একই জিনিস। তো এই লাইন অফ সিমেট্রিটা হলো প্যারালাল টু এক্সিস। এই যে এইটা ফার্স্টটা হচ্ছে এক্স এক্সিস এর সমান্তরাল, সেকেন্ড হচ্ছে ওয়াই এক্সিস এর সমান্তরাল। তো এগুলোর ক্ষেত্রে তুমি এক্স যুক্ত টার্ম পাবা না। কিন্তু থার্ডটা, এটা কিন্তু তোমার এক্সিস এর সাথে সমান্তরালে নাই। ঠিক আছে, এটা কিন্তু কি আছে, এই যে বাঁকানো আছে একটু, কি বলতে পারো, এর যে এটা লিখতে পারো যে নট প্যারালাল টু এক্সিস। এর ক্ষেত্রে তুমি এক্স ওয়াই যুক্ত পথ পাবা। তো আমি যদি ভুল না করি, তাহলে আমাদের বইয়ে যতগুলা কণিক আছে, সবগুলা হচ্ছে এই ফার্স্ট আর সেকেন্ডটা নেই। এইবার তুমি দেখবা এক্স এক্সিস এর সমান্তরাল, নাহলে ওয়াই এক্সিস এর সমান্তরাল। এখন এটা পজিশনিং সমান্তরাল থাকার জন্য যে কোনো অবস্থা থাকতে পারে। ধরুন এইভাবেও থাকতে পারে, এইভাবেও থাকতে পারে, এইভাবেও থাকতে পারে, মানে সমান্তরাল ভাবে আর কি। ঠিক আছে, কিন্তু এরকম কোনো তুমি পাবা না কোন, যেটা এরকম ভাবে কোনাকুনি অবস্থায় আছে। ঠিক আছে, তো এইটা আমাদের নাই। ঠিক আছে, এটা নাই। তো তুমি দেখবা, তুমি সমীকরণগুলো দেখো বা ম্যাথ যখন করবো, দেখবা যে তুমি এক্স ওয়াই যুক্ত কোনো কিছু পাবা না। মানে কয়েকটা হতে থাকবে, কিন্তু বেশিরভাগই সব এই যে প্যারালাল থাকবে। তো এই জন্য জিনিসটা সহজ হয়ে যায়। মানে এইভাবে যদি থাকে, জিনিসটা স্টাডি করা আসলে কঠিন হয়। তো এইটা হলো কথাবার্তা আর কি, অ্যাঙ্গেল করে তো থাকবে না। আচ্ছা, আর মোটামুটি এইটুকুই আলোচনা। এখন হচ্ছে আমরা কনিক সম্বন্ধে একটা ইনিশিয়াল আইডিয়া হয়ে গেছে। এখন আমাদেরকে প্রবেশ করতে হবে, একদম কনিকে আমরা ঢুকে যাব। সেটা হচ্ছে, প্রথমে আমাদেরকে তুমি দেখবা 6.1, 6.2 এবং 6.3 আছে। প্রথমটা হচ্ছে পরাবৃত্ত, তারপরটা হচ্ছে উপবৃত্ত, লাস্টটা হচ্ছে অধিবৃত্ত। এই হচ্ছে আমাদের পড়াশোনা। তো হলো, পরাবৃত্তটা যদি ভালো করে পড়তে পারি, তাহলে আহ, উপবৃত্তটা খুবই ইজি। আর উপবৃত্ত আর পরাবৃত্ত যদি পড়ে ফেলি, তাহলে অধিবৃত্ত আমাকে তোমাকে পড়াইতে হবে না, তুমি নিজে পারো। তাহলে ইকুয়েশন গুলো দেখাই দিতে হবে, এইটুকুই। ঠিক আছে, তো প্রথম যে পরাবৃত্তটা পড়বো, এটা ভালো করে পড়লেই হয়ে যাচ্ছে। তো আমরা শুরু করতেছি পরাবৃত্ত। বরাবর। আচ্ছা, তাহলে এটাও হচ্ছে আমাদের একটা কণিক। এখন কোন একটা কণিক পরাবৃত্ত কখন হবে, যদি ওর ইসেন্ট্রিসিটি বা অত্যন্তরিকতা যদি 1 হয়, অর্থাৎ এসপি
বা আমরা PM যেটা করতেছিলাম, এটা যদি 1 হয়, E লিখি, E, E1 হলে এটা একটা কি প্যারাবোলা হবে। ওকে? প্যারাবোলা হবে একটি। এখন পরাবৃত্ত পড়তেছি বা যেকোনো কৌণিক পড়তেছি, আমাদেরকে কয়েকটা জিনিস জানতে হবে। কয়েকটা জিনিস জানতে হবে। ১ম টা হলো ওই কৌণিকটার আদর্শ সমীকরণ কি? ঠিক আছে? সমীকরণ জানতে হবে। সমীকরণগুলো মুখস্থ রাখতে হবে। যে এটার আদর্শ সমীকরণ এটা, এটা। এটা ফার্স্ট কাজ। সেকেন্ড কাজ হচ্ছে ওই যে চিত্র। সমীকরণটা দেখে চিত্র আঁকতে হবে। যে এইটা সমীকরণ, এটার corresponding যে চিত্র এটা হচ্ছে এটা। তারপর সেই চিত্রটাকে বিশ্লেষণ করতে হবে। ঠিক আছে? এই চিত্রটাকে বিশ্লেষণ করা লাগবে। এই বিশ্লেষণের সময় আসল কাজটা। এই বিশ্লেষণ যখন করব তখন এই বিভিন্ন টার্মস থাকবে সেগুলার ভ্যালু বের করতে হবে। এই তো। এটুকুই কাজ আমাদের। ঠিক আছে? তো তাইলে আমরা কিভাবে পড়বো? ১ম এ আমরা আদর্শ সমীকরণগুলা দেখবো যে আচ্ছা এটা প্যারাবোলা, তাহলে এর আদর্শ সমীকরণ কি, কি? ঠিক আছে? এইভাবে আমরা আগানোর চেষ্টা করব। তাহলে এখন আ ১ম এ আমরা কি করতে পারি? কোনটা করতে পারি? চিত্র বিশ্লেষণ করতে পারো, সমীকরণটা দেখতে পারো। কিভাবে করানো যায়? আচ্ছা, আমরা একটা ১ম এ ইনিশিয়াল একটা আইডিয়া নিই। ঠিক আছে? তারপর আমরা সমীকরণ ওয়াইজ আগাবো। ১ম এ আমরা একটা ইনিশিয়াল আইডিয়া নিচ্ছি। আ ওকে। আমাদের যে প্যারাবোলাটা আছে, একটু আগে আঁকে নেই। হুম, মোটামুটি এগুলাই। ঠিক আছে? এগুলাই। তো আমরা আসলে এখান দিয়ে এই চিত্রটা দিয়ে কি স্টাডি করব। ঠিক আছে? আমরা হচ্ছে এই কণিকটার বা পরাবৃত্তটার কিছু টার্ম দেখব। কিছু টার্ম দেখব। ১ম কথা বলো যে এই পুরা চিত্রে অনেকগুলা কিছু আঁকছি আমি। পরাবৃত্ত কোনটা? কোন রেখাটা পরাবৃত্ত? নাকি পুরাটাই পরাবৃত্ত? হলুদটা পরাবৃত্ত, রাইট? পরাবৃত্ত শুধু ওই হলুদটা। আর বাকি এগুলা কি করছি? ওই ওইটাকে স্টাডি করবো আরকি এটুকুই। ঠিক আছে? আচ্ছা, তাহলে ১ম কাজ, ১ম কোনটা দিয়ে স্টাডি করা? ওই যে আমরা যেগুলো অলরেডি পরিচিত হয়ে আছি সেগুলোর সাথে। এইটা হচ্ছে ওর ফোকাস। কোনটা লেখা যেন আছে? হ্যাঁ, এখানে। এটা হচ্ছে ওর ফোকাস। ঠিক আছে? এই ফোকাসটাকে তুমি এস নাম দাও। ওকে? তারপরে এইটা হচ্ছে ওর শীর্ষ। এটাকে এ নাম দাও। ঠিক আছে? আর কি? এই যে সাদা রেখাটা এটা হচ্ছে ওর নিয়ামক রেখা। এটাকে কি বলতেছি? নিয়ামক রেখা। শীর্ষ, ফোকাস, নিয়ামক রেখা হইছে। এরপরে নিয়ামক রেখা আর এই যে এটা
এটাকে আমরা বলবো লাইন অফ সিমেট্রি। কেন? কারণ এই পরাবৃত্তটাকে ২ টা সমান অংশে ভাগ করতে পারতেছে। এই যে এপাশে আর এপাশে যদি দেখে তাহলে সিমেট্রি দেখতে পারবে। তো এটাকে আমরা এখন কি নামে ডাকবো? এটাকে বলবো আমরা এক্সিস। এই রেখাটাকে আমরা বলবো এক্সিস বা অক্ষরেখা। এটা তাহলে কি? অক্ষরেখা। তাহলে এটা অক্ষরেখা হলো, নিয়মরেখা হলো, ফোকাস হলো, শীর্ষ হলো। আচ্ছা, তারপরে কি? আমাদের আরেকটা বিন্দু দেখা যাচ্ছে এখানে। ৩ টা বিন্দু আসলে আছে। একটা হচ্ছে ফোকাস, একটা হচ্ছে শীর্ষ, আরেকটা এই যে বিন্দুটা দেখতে পাচ্ছ যেখানে এক্সিস এবং নিয়মরেখার ছেদবিন্দু, সেটাকে বলতেছি আ নিয়মরেখার পাদবিন্দু বলতে পারো। নিয়ামক রেখার পাদবিন্দু। পাদবিন্দু তাহলে কোনটা? এটাকে এম নাম দাও। ঠিক আছে? এম নাম দেই। তাহলে এম টা হলো নিয়ামক রেখা এবং এক্সিস এর কি? ছেদবিন্দু। যেটা হচ্ছে নিয়মক রেখার পাদবিন্দু। তারপর শীর্ষে যে রেখাটা দেখতে পাচ্ছ, শীর্ষে যে নিয়মরেখার সাথে সমান্তরাল যে রেখাটা দেখতে পাচ্ছ এটাকে বলা হয় কি? শীর্ষে অঙ্কিত স্পর্শক। আর কি? উম আরেকটা হচ্ছে এই যে সবুজ রেখাটা, উপকেন্দ্রগামী। উম এটার নাম দিতে পারো উপকেন্দ্রগামী। হ্যাঁ, এটাকে বলো উপকেন্দ্রিক লম্বের সমীকরণ বা উপকেন্দ্রিক লম্ব। লম্বের সমীকরণ লিখছি কেন? উপকেন্দ্রিক লম্ব। এটা হচ্ছে উপকেন্দ্রিক লম্ব। কেন? কারণ উপকেন্দ্রে যেটা আছে এই যে এস এটার উপর একটা লম্ব না? এইজন্য এটা বলতেছি উপকেন্দ্রিক লম্ব। আর কি আছে? ফোকাস ৩ টা শীর্ষ, ফোকাস সরি ৩ টা বিন্দু, ফোকাস, শীর্ষ, নিয়ামক রেখা, পাদবিন্দু। ৩ টা রেখা, নিয়ামক রেখা, শীর্ষে অঙ্কিত স্পর্শক আর উপকেন্দ্রিক লম্ব। এই তো মোটামুটি এইগুলাই লাগবে আমাদের। আর তো নাই। এটা আবার ও আমি কি ঠিক লিখছি না ভুল লিখছি? একটু এই রেখাটা আমাদের লাগতেছে না। এটা বাদ দাও। ঠিক আছে। মোটামুটি এগুলাই। এরপরে আরেকটা জিনিসের সাথে পরিচিত হবো। সেটা হচ্ছে এই যে শীর্ষ হতে ফোকাসের যে দূরত্ব এটাকে বলা হচ্ছে এ। এ কি বলে? এটা একটা দূরত্ব। কিসের দূরত্ব? বা ডিসট্যান্স বলো। শীর্ষ হতে ফোকাসের দূরত্ব। ঠিক আছে? আচ্ছা এটা যদি এ হয় তাহলে এটা কি হবে? ধরবো এটাও এ হবে। কারণ আমরা কি পড়লাম না? এসপি বাই পিএম হচ্ছে 1। এসপি বাই পিএম তাহলে এটাই তো পিটা ধরো। এটা যদি 1 হয় তাহলে এটাও 1 হবে। তাহলে এটা একটা পরিচয় এর যে এ হচ্ছে শীর্ষ হতে ফোকাসের দূরত্ব অথবা শীর্ষ হতে নিয়মরেখার পাদবিন্দুর দূরত্ব। যেকোনো একটা জানলেই হলো। ওকে? উপকেন্দ্রিক লম্ব বা এটার আরো নাম আছে। এটাকে আমরা বলি নাভি লম্ব। এই তো। আর কি? এখন দেখো এই যে নিয়ামক রেখা, তারপর হচ্ছে শীর্ষে যে স্পর্শকটা আছে, মানে এই যে এই ৩ টা রেখা, এগুলা কি আছে? পরস্পর সমান্তরাল। এই কয়েকটা জিনিস আমরা একটু ইয়া করব। মানে কি অবজার্ভ করব। কি অবজার্ভ করলাম? উম আচ্ছা আরেকবার আমরা পুরা জিনিসটা রিক্যাপ করি। ঠিক আছে? যদি চিত্রটা এরকম হয় তাহলে ফোকাসটা ওখানে আছে। এই যে এটা হচ্ছে আমাদের শীর্ষ, তারপর এটা হচ্ছে আমাদের পাদবিন্দু, তারপর হচ্ছে এই যে শীর্ষ, ফোকাস, পাদবিন্দু এগুলা এক্সিস এর উপর থাকবে এবং শীর্ষ হতে ফোকাসের দূরত্ব এবং শীর্ষ হতে নিয়মরেখা পাদবিন্দুর দূরত্ব সেম, সেটাকে আমরা বলতেছি এ। তারপর হচ্ছে ৩ টা যে রেখা আমরা দেখলাম নিয়ামক রেখা, শীর্ষে অঙ্কিত স্পর্শক এবং যে উপকেন্দ্রিক লম্ব, এগুলো প্যারালাল আছে, পরস্পর সমান্তরাল। এই কয়েকটা জিনিস আমাদেরকে
অবজার্ভ করলাম আরকি আমি। ঠিক আছে? এখন এগুলো আমরা একটা, একটা করে বের করব বিভিন্ন চিত্রের জন্য। ওকে? তাহলে একটু লিখে দিই। তাহলে এগুলো সমান্তরাল আছে। আচ্ছা, আর এই যে অক্ষ আর তোমার হচ্ছে নিয়ামক রেখা, এটা হচ্ছে পরস্পর 90 ডিগ্রি। গুড। মোটামুটি এইটুকুই, এইটুকুই। এখন আমাদের এই যে প্যারাবোলাটা, এটা যেহেতু একটা কনিক, এটারও বিভিন্ন ওরিয়েন্টেশন থাকতে পারে আমাদের কোয়াড্রেন্টে, মানে অক্ষ ব্যবস্থায়। তো এটা আমরা মূলত ২ টার জন্যই পড়বো। হচ্ছে কি, একটা হচ্ছে এক্স অক্ষের সমান্তরালে থাকলে কি হবে, ওয়াই অক্ষের সমান্তরালে থাকলে কি হবে। আর যদি এটা কোণাকুণি হয় তাহলে এখানে এক্স ওয়াই যুক্ত একটা পদ আসবে আরকি। ঠিক আছে? এখন আমরা তাহলে কি করতে পারি? এখন আমরা হচ্ছে ইকুয়েশন দেখবো এবং এই ইকুয়েশনের জন্য কি চিত্র, কোনটা চিত্র সেটা আমরা দেখবো। ঠিক আছে? তো এখন আমার কাছে এখানে আছে চিত্র, এজন্য আমি আর আঁকবো না। ১ম দেখো, আমরা অনেকভাবে করতে পারি। মানে মানে সবাই হচ্ছে কি বলে? ২ টা ওয়ে আছে আরকি। কনিকের অঙ্কগুলো সলভ করার ২ টা পদ্ধতি থাকতে পারে। তো আমরা যেটা সহজ ওটাই দেখার চেষ্টা করব। ঠিক আছে? একটা কণিকার আদর্শ সমীকরণ এইটা হতে পারে। হুম, তাহলে এখন আমরা কি পড়তেছি? আমরা পড়তেছি একটা কণিকার আদর্শ সমীকরণ কিরকম। আমরা সমীকরণ দেখব। তারপর সেই সমীকরণটা যে চিত্র আকারে রিপ্রেজেন্ট করতেছে সেই চিত্রটা দেখব। ঠিক আছে? এরকম আজকে আমাদের পড়াশোনা। ওকে? ঠিক আছে। তো এখন এইটা হচ্ছে একটা কণিকার আদর্শ সমীকরণ। y স্কয়ার ইকুয়াল টু 4ax, y স্কয়ার ইকুয়াল টু 4ax, ঠিক আছে? আর আরেকটা হচ্ছে y স্কয়ার ইকুয়াল টু মাইনাস 4ax। একটাতে এর ভ্যালু পজিটিভ, মানে এখানে এর ভ্যালু গ্রেটার দেন 0, এটাতে এর ভ্যালু লেস দেন 0, এটা আরকি। ঠিক আছে? বা তুমি এটাই ধরতে পারো। তো এখন হচ্ছে এই যে y স্কয়ার ইকুয়াল টু 4ax, এই যে সমীকরণটা, এটা আসলে এটা কারেসপন্ডিং চিত্রটা কিরকম দেখতে? এটা হচ্ছে এরকম। ঠিক আছে? আমি চাইলে আঁকতে পারতাম। আমি সময় বাঁচানোর জন্য আঁকতেছি না। তো আমি বলে দিচ্ছি। এইটা তোমাকে কিন্তু আঁকতে হবে। তো দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে তোমার x অ্যাক্সিস, এটা হচ্ছে তোমার y অ্যাক্সিস। x অ্যাক্সিস এবং y অ্যাক্সিস। তাহলে এটা হচ্ছে তোমার কি? 0, 0 বিন্দু। 0, 0 বিন্দু। তাহলে তোমার সমীকরণটা যদি এটা হয়, y স্কয়ার ইকুয়াল টু 4ax হয়, তাহলে তোমার পরাবৃত্তটা কিভাবে থাকবে? এই যে এইভাবে থাকবে। যার শীর্ষটা হবে কি? মূলবিন্দু। মূলবিন্দুতে শীর্ষটা হবে। ঠিক আছে? মূলবিন্দুতে শীর্ষটা হবে। এই যে চিত্রটা দেখতে হবে এরকম। তাহলে এই যে এটা হবে x অ্যাক্সিস, এটা হবে y অ্যাক্সিস এবং তোমার পরাবৃত্তটা এইভাবে থাকবে। চিত্র দেখে বুঝতেছো? এইটা হলো। এরপর তাহলে শীর্ষটা কি হবে? 0, 0, ভালো কথা। তো শীর্ষ, এখন এটাকে আমরা একটু বিশ্লেষণ করার চেষ্টা করি। আ হ্যাঁ, এখান থেকে এখান থেকে বলো যে এই যে S টা, এটা স্থানাঙ্কটা বের করতে পারবা তুমি? ঠিক আছে? আমরা কি করতেছি আমি বলে দিচ্ছি। এইটা দেখো, এটা আমি ১ম এ কি করলাম? এই যে এটা সমীকরণ দেখছি এরকম। তারপর এটার corresponding চিত্রটা আঁকলাম। এরপর এই চিত্রে
চিত্র থেকে আমরা কি কি বের করবো বলো দিই? এই ৩ টা পয়েন্ট, ফোকাস, শীর্ষ, নিয়ামক রেখা, পাদবিন্দু এবং এই ৩ টা রেখার সমীকরণ এগুলো বের করব। এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য। তো এখন তোমরা আমাকে হেল্প করবা এই জিনিসগুলো বের করতে। ঠিক আছে? তো আমাকে বলো যে শীর্ষটা তো মূল বিন্দু হবে, এটা তো বলা হলো। আর কি? এস এস এর সমীকরণটা কি হবে? এই যে এস, চিত্র দেখে বলো। এটা হচ্ছে 0, 0। এস এর সমীকরণটা কি হবে? সরি, এস এর ইয়াটা কি হবে? কি বলে? স্থানাঙ্কটা। এইটুকু কি এ না? এটা বলা হলো। এটা কি ছিল? এই যে অক্ষ হতে উপকেন্দ্রের দূরত্ব, এটুকু এ। তাহলে এইটার সমীকরণটা কি হবে বলো? হ্যাঁ, a0। তারপরে এই যে জেড, এটার সমীকরণটা কি হবে? এটা কি নিয়মরেখার পাদবিন্দু, এটা সমীকরণটা কি হবে? সমীকরণ কেন বলছি? স্থানাঙ্ক মাইনাস এই যে, রাইট। ঠিক আছে। আচ্ছা, তারপরে বলো এই যে শীর্ষটার সমীকরণটা কি হবে? শীর্ষটা কি? শীর্ষের যে স্পর্শকটা, এটা কি ওয়াই অ্যাক্সিস না? তো ওয়াই অ্যাক্সিস এর সমীকরণ কি? এক্স ইকুয়াল টু জিরো কিনা? তাই না? আর এই যে অক্ষটা, এই সমীকরণটা কি হবে? ওয়াই ইকুয়াল টু জিরো। বুঝতেছো তো? আর কি? আর হচ্ছে আমাদের এই নিয়ামক রেখার সমীকরণ। নিয়ামক রেখাটা কি? ওয়াই অ্যাক্সিস এর প্যারালাল না? ওয়াই অ্যাক্সিস এর প্যারালাল। তাহলে ওয়াই অ্যাক্সিস এর যদি প্যারালাল হয়, মানে চিত্র দেখে কিন্তু আমরা এগুলো দেখতেছি। ওয়াই অ্যাক্সিস এর যদি প্যারালাল হয় তাহলে এটার ইয়াটার সমীকরণটা কি হবে? এক্স ইকুয়াল টু মাইনাস এ না? এই যে এটা, এটা সমীকরণ। এটাও কত? এ। এতটুকু এ না? তাহলে এটা যদি 0, 0 হয় তাহলে এটা রেখার সমীকরণ কি? এক্স ইকুয়াল টু মাইনাস এ। ওয়াই অক্ষের প্যারালাল রেখার সমীকরণ কি? এক্স ইকুয়াল টু কে না? তাহলে এই দূরত্বটা কত ওয়াই অ্যাক্সিস থেকে? মাইনাস এ। বুঝছো তো নাকি? বলবো? বুঝছো? আর তাহলে বলো এই যে তোমার হচ্ছে উপকেন্দ্রিক লম্বের সমীকরণটা কি হবে? মানে এই যে এটা। এটা কি? এটা ওয়াই অক্ষের সমান্তরাল রেখা। তাহলে ওয়াই অক্ষের সমান্তরাল রেখার এটার সমীকরণটা বলো। এটা তো ইয়া সরলরেখা চ্যাপ্টার ছিল। এক্স ইকুয়াল টু এক্স না? ঠিক আছে কিনা বলো? এটাই আসবে কিনা? হ্যাঁ, এটাই আসবে। আর কি? আরেকটা জিনিস আমরা করবো, আরেকটা কোয়ান্টিটি। সেটা হচ্ছে কি, তাহলে আমরা ৩ টা রেখার সমীকরণ বের করলাম এবং ৩ টা বিন্দুর সমীকরণ বের করলাম। ৩ টা রেখা না, আমরা মূলত ৪ টা রেখার সমীকরণ বের করছি। অক্ষরেখা, স্পর্শক, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, নিয়ামক রেখার সমীকরণ। আর ৩ টা বিন্দুর স্থানাঙ্ক, উপকেন্দ্র, শীর্ষ এবং নিয়ামক প্রান্তবিন্দু। আরেকটা জিনিস লাগে, সেটা হচ্ছে কি, আরো স্থানাঙ্ক আছে আমাদের, ওটাও দেখতে পারো এখানে। এটা একটা বুঝিয়ে দিলে তো বাকিগুলো পারবা এখন। সেটা হচ্ছে এই যে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বের করতে বলে আমাদের। দৈর্ঘ্য মানে কি? এই যে উপকেন্দ্রিক লম্বটা এই কনিকটাকে বা প্যারাবোলাকে এই ২ টা পয়েন্টে ছেদ করছে না? তাহলে এতটুকু লেন্থ বের করতে বলে আমাদের। এটাই বলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। হ্যাঁ? তো এই উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটা সবসময় হবে 4a, মডুলাস অফ 4a। এটা হচ্ছে ওই যে শীর্ষ হতে উপকেন্দ্রের দূরত্ব। তাহলে এই উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটা হবে কি? সবসময় যেকোনো ইয়ার ক্ষেত্রে প্যারাবোলা, যেকোনো প্যারাবোলার ক্ষেত্রে এটা হবে অলওয়েজ 4a। ঠিক আছে? এটা আসলো। তাহলে আমি জিনিসগুলো একটু যদি লিখি, কি কি বের করলাম আমরা?
কি বের করলাম? কোন এটা? প্রস্থ, অবিলম্ব, এই তো এগুলো। আচ্ছা, এখানে একটা জিনিস আমার বলা উচিত ছিল, একটু বলে দিই। এটা কখন বলা যায়? আচ্ছা, আগে এগুলা শেষ করি। তাহলে আমাকে বলবা, সর্ব শীর্ষের স্থানাঙ্ক কত কত? চিত্র দেখে বলো। শীর্ষের স্থানাঙ্ক কি হবে এই চিত্রে? শীর্ষ কি 0 0 না? ফোকাস এই 0। পাদবিন্দু লেখা আছে, বলো খালি তুমি। পাদবিন্দু কি সমীকরণ, স্থানাঙ্ক কি হবে? পাদবিন্দু কি ছিল? এই যে এটা, জেড। নিয়মক রেখা এবং অক্ষ যেখানে ছেদ করছে, তাহলে এটা কি হবে? -a0, অক্ষরেখা। এই যে এক্স অ্যাক্সিসটা অক্ষরেখা না? তাহলে এক্স অ্যাক্সিস সমীকরণ কি হবে? y = 0। এটা একটা শর্টকাট আছে, সেই শর্টকাটটা হলো যার উপর স্কোয়ার ওটা = 0 ধরলে অক্ষরেখা সমীকরণ বের হয়ে যায়। নিয়ামক রেখা, এই যে এটা নিয়ামক রেখা। -a, স্পর্শক, স্পর্শকটা হচ্ছে y অ্যাক্সিস। y অ্যাক্সিস এর সমীকরণ কি? x = 0। দেখো, বুঝতে অসুবিধা হচ্ছে কি, চিত্র দেখে বলবো আর, ঠিক আছে? নাভিলম্ব, নাভিলম্ব কোনটা দেখো তো? এই যে এটা না? আমার মনে হয় আঁকলে বেশি ভালো হইতো। এভাবে দেখতে মানে একটু অসুবিধা লাগতেছে নাকি? এই যে এইটা নাভিলম্ব না? নাভিলম্ব যদি এটা হয় তাহলে কি হবে? এটা x = a না? x = a রেখা ও y axis এর সমান্তরাল, এবং নাভিলম্বের যে দৈর্ঘ্যটা এটা 4। এটা কিভাবে আসছে ওটা আমি দেখাচ্ছি। এইটুকু বুঝতে পারছো কিনা বলো? অর্ণব, কারণ এইটা যদি পারি আমাদের ম্যাক্সিমাম অঙ্ক হয়ে যাচ্ছে। ম্যাক্সিমাম অঙ্ক হয়ে যাবে। ঠিক আছে। এখন যেটা বলার ছিল আমার সেটা হচ্ছে কি, ৪ টাইপের জিনিসপত্র হয় তো। হুম, এটা একটা দেখালাম। এটার আরেকটা হচ্ছে কি, যে তোমার সমীকরণটা এরকম হয় y² = -4ax, ঠিক আছে? অর্থাৎ a এর মানটা নেগেটিভ আছে। মানে তুমি এটা ২ ভাবেই লিখতে পারতা। মানে তুমি এভাবে লিখলা, a<0 দিলা, সেটা একটা। মানে সামনে একটা মাইনাস যদি থাকে, তাহলে কিছুই না, চিত্রটা জাস্ট ফ্লিপ হয়ে যাবে, উল্টা হয়ে যাবে। এই যে আমি চিত্রটা এখান থেকে দিচ্ছি। আ এরকম হবে। মাথা ঘোরার আরকি। অর্থাৎ মানে আমি একটু ছোট করে বলে দিই। সেটা কি, যে তোমার যদি সমীকরণটা এরকম হয় y² = 4ax ধরো, এরকম হয়। তাহলে যেটা হবে, তোমার যে পরাবৃত্তটা আছে ওটা হচ্ছে x অ্যাক্সিস এর সমান্তরাল হবে। বা
এক্স অ্যাক্সিসে, হ্যাঁ এক্স অ্যাক্সিসে সমান্তরাল হবে। মানে যার পাওয়ার ওয়ান সেই অক্ষে সমান্তরাল, যার পাওয়ার ওয়ান সেই অক্ষে সমান্তরাল। এখন সমান্তরাল এরকমও হতে পারে, এরকমও হতে পারে, ঠিক আছে? এই পাশে হবে যদি এর ভ্যালু পজিটিভ পাও, আর উল্টা হবে যদি এর ভ্যালু নেগেটিভ পাও। এই যে এই চিত্রটা, ঠিক আছে? আর যদি এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay হয়, তাহলে এটা পাওয়ার ওয়ান না, তাহলে এটা হবে ওয়াই অক্ষে সমান্তরাল। এটা হচ্ছে কথাবার্তা, ঠিক আছে? যার পাওয়ার ওয়ান সেই অক্ষে সমান্তরাল, যার পাওয়ার ওয়ান সেই অক্ষে সমান্তরাল, পরবৃত্তয় যার পাওয়ার ওয়ান সেই অক্ষে সমান্তরাল। এই কথাটা মনে রাখলেই হলো, ঠিক আছে? যার পাওয়ার ওয়ান সেই অক্ষে সমান্তরাল। ঠিক আছে, বুঝছো? মানে তুমি জাস্ট কি করবে, সমীকরণ দেখবা, সমীকরণ দেখে তুমি কারেসপন্ডিং চিত্রটা মনে রাখতে হবে তোমার। যেমন এই সমীকরণের জন্য চিত্র এটা, ব্যাস। এইটুকু যদি তোমার চিত্রটা যদি মনে থাকে, বাকি এই ডান পাশে যে জিনিসপত্রগুলো আছে এগুলো আমরা বের করতে পারবো না চিত্রটা দেখে? পারবো। এটুকুই কাজ আর কি আমাদের, ঠিক আছে? যেমন হলো, তোমার সমীকরণটা যদি এটা হয় ওয়াই স্কোয়ার ইকুয়াল টু -4ax হয়, তাহলে তুমি চিত্র আঁকবে এইভাবে। এটা হচ্ছে তোমার এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে তোমার ওয়াই অ্যাক্সিস, ঠিক আছে? আর তোমার পরাবৃত্তটা তাহলে কিরকম হবে? এই যে এরকম হবে, জাস্ট আগেরটা উল্টে যাবে আর কি। এদিকে হবে, মুখটা হবে এদিকে, হা করে থাকবে এদিকে, বাম দিকে হা করে থাকবে, ঠিক আছে? আর কিছুই না। তাহলে এই শীর্ষটা কি হবে তাহলে? এই শীর্ষটা ওই যে মূল বিন্দু 0 0, ডান পাশে। তাহলে এটা তোমার যদি পরাবৃত্ত এটা হয়, তাহলে নিয়ামক রেখাটা এই পাশে থাকবে আর কি, ঠিক আছে? ফোকাসের বিপরীতে, আর ফোকাসটা থাকবে এইদিকে, এটা হবে তোমার ফোকাস, এরকম আর কি। তাহলে চিত্রটা কিভাবে আঁকবে বুঝতে পারছো? এক্স অ্যাক্সিস আঁকবা, ওয়াই অ্যাক্সিস আঁকবা, এটা হবে তোমার শীর্ষ, তাহলে এখান থেকে এই দূরত্ব এটা হবে ফোকাস, এখান থেকে ডান পাশে এই দূরত্ব হবে এটা তোমার পাদবিন্দু, এখানে তুমি যে রেখাটা আঁকবে এটা হবে নিয়ামক রেখা, এইটা হবে তোমার উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। এই তো এগুলা, এখন এগুলা হচ্ছে সমীকরণ, মানে মানগুলা বের করতে হবে আর কি। তো এটা তোমরা একটু বলবো আমাকে, এগুলা একটু তুলে নিই। তাহলে চিত্রটা তো বুঝছো বোধহয়? চিত্র যদি বুঝো তাহলে আমাকে বলো, চিত্র দেখে বলবা যে শীর্ষের স্থানাঙ্ক কি হবে সর্ব। লিখে নিছিলাম? আচ্ছা, ওকে। কখন লিখে নিছো? আচ্ছা, আমি যেটা বললাম, তাহলে তো মিস করছে একটু। আমি যেটা বললাম, তোমার যদি এটা তো ছিল যার পাওয়ার ওয়ান সেই অক্ষে সমান্তরাল, এটা ছিল না এখানে? হুম, ভালো কথা। তাহলে তোমার যদি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু -4ax হয়, তাহলে জাস্ট আগের চিত্রটা কি হবে, ফ্লিপ হয়ে যাবে, উল্টে যাবে, মানে নেগেটিভ এক্স অ্যাক্সিস এর সমান্তরাল হবে। তো এখন এই চিত্রে তাহলে চিত্রটা আঁকতে পারবা, চিত্রটা এরকম ভাবে আঁকতে হবে, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস, শীর্ষটা তুমি মূল বিন্দুতে নিবা। এখন তুমি আমাকে জাস্ট চিত্র দেখে বলবা, এইটুকুই কাজ তোমার। শীর্ষের স্থানাঙ্কটা কি হবে? 0 0 না? দেখো 0 0 কি না? ফোকাসটা কি হবে? এইটুকু হচ্ছে তোমার এ, সবসময় এটাই এ হবে। এ কিভাবে পাবে এই সূত্রে? এ হচ্ছে তোমাকে এইভাবে নিতে হবে 4ax, তাহলে এটাই হচ্ছে এ এর ভ্যালু, ঠিক আছে? ওকে, ভালো কথা। তাহলে ফোকাসের স্থানাঙ্কটা বলো কি হবে? হ্যাঁ, -a0 পাদবিন্দু, এইটা তোমার পাদবিন্দু। হুম, যেই অক্ষে আছো, দেখো এটা কি এক্স অ্যাক্সিস না? এক্স অ্যাক্সিস, যে অক্ষে আছো ওই অক্ষের স্থানাঙ্ক গুলো চেঞ্জ হবে আর কি। তাহলে তোমার এটা এক্স অ্যাক্সিস, তাহলে এক্স এর স্থানাঙ্ক গুলো চেঞ্জ হবে এবং ওয়াই এর স্থানাঙ্ক গুলো সবসময় জিরো, কারণ ওয়াই এখানে ওয়াই জিরো না,
তো y তো সবসময় 0, তাহলে এটা কি হবে? ডান পাশে আসো a, 0 হবে কিনা? যে অক্ষে থাকবা সেই অক্ষে স্থানাঙ্ক জিনিস হবে a, 0, ঠিক আছে তো? ওকে, অক্ষরেখার সমীকরণ কি হবে? অক্ষরেখা কি এটা? x অ্যাক্সিস কিনা? x অ্যাক্সিস এর সমীকরণ কি হবে? y equal to 0, y equal to 0, বা তুমি এই যে এখানে দেখবা যে যেটার উপর স্কোয়ার থাকবে না ওইটাকে 0 ধরবা, মানে ওই স্কোয়ার বাদ দিয়ে ওইটাকে 0 ধরবা, তাহলে তুমি অক্ষের সমীকরণ পাই যাবা y equal to 0। ঠিক আছে, চিত্র দেখে বলতে পারো নিয়ামক রেখার সমীকরণ কি হবে? হ্যাঁ, x equal to a, কারণ এই যে নিয়ামক রেখাটা কি y অক্ষের সমান্তরাল না, y অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ কি হবে? a দূরত্বে আছে x, ঠিক আছে, এটা আর কি বলবো। স্পর্শকটা কি হবে? স্পর্শকটা y axis, তাহলে এটা কি হবে? x equal to 0। চিত্র দেখো, এটা মুখস্থ কিন্তু করা যাবে না। x equal to 0, আর এটা কি হবে? x equal to a, ঠিক আছে। নাভিলম্বের সমীকরণ কি হবে? x equal to minus a, এই যে x equal to minus a, আর নাভিলম্বের দৈর্ঘ্য কি? 4a, এই তো হয়ে গেল, ঠিক আছে। ওকে, আচ্ছা, স্বর্গ বুঝছো কিনা বলো? বুঝছো? আচ্ছা, তাহলে একটু এখন আমি প্রতিপাদনটা আজকে এটা 4a কিভাবে আসলো এটা এরপর দিন আমি তোমাকে দেখাবো, সমস্যা নেই। আমি বাকি যে দুটো চিত্র আছে ওগুলো শেষ করে দিই। তোমার যদি এটা এক্স স্কোয়ার গুলো 4a y হয়, তাহলে তোমাকে আমি বললাম যে যার উপর পাওয়ার 1 সেই অক্ষের সমান্তরাল, তাহলে এক্স স্কোয়ার টু 4ay হলে এটা y অক্ষের সমান্তরাল হবে তোমার প্যারাবোলাটা। এখন এইটা হবে y অক্ষের পজিটিভ দিকে, মুখটা হা করে থাকবে। আর চিত্রটা দেখাচ্ছি। হ্যাঁ, উপরের দিকে এরকম। চিত্র মুখস্থ রাখতে হবে কিন্তু, বারবার বলছি আমি। তো এখন এই দেখো চিত্রটা কিভাবে আছে, এই যে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস, তোমার এই যে প্যারাবোলাটা কিভাবে থাকবে? এইভাবে থাকবে, বুঝতে পারছো? এই যে এই শীর্ষটা থাকবে এখানে, বুঝা যাচ্ছে? এখন এইটা এখন আমরা বিশ্লেষণ করব। এর হচ্ছে আমরা উপকেন্দ্র দেখব। ওই যে প্রথম একটা চিত্রে আমরা ৩ টা বিন্দু দেখলাম, উপকেন্দ্র, ফোকাস, শীর্ষ, ৩ টা রেখা দেখলাম। এগুলাই আমরা এই চিত্রের জন্য দেখবো। বুঝতে পারছো? ব্যাপারটা সহজ কিন্তু। তো এখন দেখো, তাহলে ওরা দেখো শীর্ষটা আঁকছে। চিত্র দেখে আশা করি বোঝা যাচ্ছে এটা হচ্ছে শীর্ষ। এইটা হচ্ছে ফোকাস। তাহলে ফোকাসটা উপরে থাকবে। যেদিকে মুখ হা করে আছে সেদিকে তো ফোকাসটা থাকবে। আর নিচে তার ঠিক বিপরীতে কি থাকবে? পাদবিন্দুটা। পাদবিন্দুর উপর যে রেখাটা সেটাই নিয়ামক রেখা। সবকিছু লিখে দেওয়া আছে, দেখছো? উপকেন্দ্র, উপকেন্দ্রিক লম্ব, সমীকরণটা, এবং অক্ষটা কি হবে? যে অক্ষে, যার উপর পাওয়ার 1 সেই অক্ষের সমান্তরাল। তাহলে অক্ষটা হবে y এক্সিস টাইপের, তাই না? এই যে পরাবৃত্তের অক্ষ লেখা আছে। আর শীর্ষবিন্দুতে যে স্পর্শকটা সেটাই হবে x এক্সিস। চিত্র দেখে বোঝা যায়। এখন আমরা সেই জিনিসগুলো যদি আরেকবার ইয়া করি, বের করি এই চিত্রের জন্য, তাহলে কি কি হবে আর কি? স্বর্গ বলবা? কি কি হবে? ঠিক সেই স্থানাঙ্কটা কি বলো? দেখো চিত্র দেখে বুঝতে পারো, এই যে এটা শীর্ষবিন্দু, এইটা তোমার শীর্ষ, 0 0, হ্যাঁ। ফোকাস, এইটা হচ্ছে তোমার ফোকাস। এখন আমরা বললাম না এই যে এ এর পরিচয় কি ছিল? এইটুকু। তো এখন বলো এই ফোকাসটা কি হবে? এর স্থানাঙ্কটা কি হবে? অক্ষ, যে অক্ষে আছো সেই অক্ষ বরাবর স্থানাঙ্ক চেঞ্জ হবে। এটা ওয়াই অ্যাক্সিস না, ওয়াই অ্যাক্সিস এর স্থানাঙ্ক গুলো চেঞ্জ হবে, বুঝতে পারছো? তাহলে এখন বলো এই ফোকাসটার স্থানাঙ্কটা বলো, দেখে বলো কি হবে? কতটুকু উপরে আছে? এ ডিস্টেন্স উপরে আছে না? এটা কি হবে? 0, এ না, এ কি না বলো? হ্যাঁ। পাদবিন্দুটা কি হবে? এটুকু, তাহলে এ। এখন এর নিচে আছে নেগেটিভ, নেগেটিভ ওয়াই অ্যাক্সিস, তাহলে এটা কি 0, মাইনাস এ। তো দেখছো, মানে আমরা এই যে 0 0,
এই এক্স এক্সিসটা সেম আছে, ওয়াই এক্সিসটা চেঞ্জ হচ্ছে। যে অক্ষে থাকবে সেই অক্ষ বরাবর স্থানাঙ্ক চেঞ্জ হবে, এটা মনে রাখলে হলো। চিত্র দেখলেই বুঝতে পারো, তুমি চিত্র আঁকতে পারবে না, চিত্র আঁকলেই হয়ে যাবে। তাহলে এটা কি 0, -a হবে কিনা? 0, -a। অক্ষরেখাটা কি হবে বলো? অক্ষরেখাটা কি ওয়াই এক্সিস না? বা তোমাকে বললাম যে যার উপর স্কোয়ার তাকে 0 ধরবা। তো ওয়াই এক্সিস এর সমীকরণ কি? x = 0 না? তাহলে এটা হবে x = 0। কোনোটা না বুঝতে পারলে আমাকে বলবা, কারণ না বুঝে গেলে লস পুরোটাই। নিয়ামক রেখার সমীকরণ কি হবে? নিয়ামক রেখাটা কোন অক্ষের সমান্তরাল? এক্স অ্যাক্সিস এর সমান্তরাল। এক্স অ্যাক্সিস এর সমান্তরাল রেখার সমীকরণ কি? y = সামথিং। তাহলে এটা এক্স অ্যাক্সিস থেকে কত নিচে আছে? a নিচে আছে। তাহলে এটা কি y = -a না? ঠিক আছে তো? স্পর্শকটা কি হবে? স্পর্শকটা কি এক্স অ্যাক্সিস কিনা? তো এক্স অ্যাক্সিস এর সমীকরণ কি? y = 0। নাভিলম্ব, নাভিলম্ব কোনটা? এই যে উপকেন্দ্র দিয়ে যে লম্বটা, এটা কত উপরে আছে এক্স অ্যাক্সিস থেকে? a উপরে আছে। তাহলে y = a। নাভিলম্বের দৈর্ঘ্যটা কি হবে? এটাও 4a। ঠিক আছে? বুঝতে পারছি? হুম। x² = -4a, মানে এর মান যদি নেগেটিভ আসে কখনো, তাহলে কি হবে? তাহলে চিত্রটা বলো কি হবে? অন্য, হ্যাঁ, নিচের পাশে হবে, এই যে নিচের পাশে। মানে এই যে এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এই যে জাস্ট তোমার প্যারাবোলাটা এই যে এটা, মানে শীর্ষটা তোমার কি থাকবে? মূল বিন্দুতে, শীর্ষটা মূল বিন্দুতে। এটা খেয়াল রাখলে হলো। ওকে, এরপরে এর কারেসপন্ডিং ইয়াগুলা তুমি তো আঁকতে পারবা, সেটা সমস্যা না। তো ওভাবে আঁকছে, চিত্রটা দেখো, চিত্রটা দেখো ওভাবে আঁকছে কিনা? ওভাবে আঁকছে। এখন জাস্ট তুমি আমাকে ওই যে স্থানাঙ্ক গুলা বা ইয়াগুলা যেগুলো আমরা বের করতেছি ওগুলো বলবো। অর্ণব বলো, শীর্ষ কি? 0, 0। ফোকাস? হ্যাঁ, 0 - হ্যাঁ, এই যে নিচে নিচে নামছে, এটা এক্স এক্সিস নিচে আছে। ওকে, হ্যাঁ, গুড। তারপরে পাদবিন্দু 0। অক্ষরেখা x = 0। ঠিক আছে, নিয়ামক রেখা y = a। স্পর্শক শীর্ষে যে স্পর্শক, এই যে এটা, এই যে এটা শীর্ষবিন্দুতে স্পর্শক y = 0। নাভিলম্ব এটা নাভিলম্ব। কি হবে? এটা কি এক্স এক্সিস এর সমান্তরাল রেখা না? তো এটা কত দূরে আছে এক্স এক্সিস থেকে? তাহলে কি হবে? y এর ভ্যালু কত হবে? নাভিলম্বের দৈর্ঘ্য 4। এই শেষ, হয়ে গেছে। আমাদের এই কোয়ান্টিটি গুলাই লাগবে বের করতে, এগুলাই লাগবে। ওকে, তাহলে আমি জিনিসগুলো একটু আরেকবার রিক্যাপ দিয়ে শেষ করি। তোমার যদি হয় x², আরে y² = 4ax, তাহলে চিত্র দেখতে কিরকম হবে? এটা এক্স এক্সিস, এটা ওয়াই এক্সিস, এটা এইখানে চিত্রটা, এখানে তো ফোকাস থাকবে, এখানে নিয়ামক রেখা। আর যদি এটা মাইনাস হয় তাহলে জাস্ট চিত্রটা উল্টে যাবে। এবং কোন অক্ষের সমান্তরাল হবে? যেহেতু পাওয়ার 1, এটা এক্স এক্সিস এর সমান্তরাল হবে। এটা এখন মুখস্থ রাখতে হবে। এই যে চারটা সমীকরণ আমরা দেখলাম, এটা, এটা, এটা আর এটা, এগুলো এখন একদমই মুখস্থ রাখতে হবে। কি মুখস্থ রাখতে হবে? ডান পাশের গুলো না, এগুলো তো তুমি দেখে বের করবা। সমীকরণকে রিপ্রেজেন্ট করতেছে কোন চিত্রটা, এটা যদি মনে রাখতে পারো, এবং চিত্রগুলোতে তুমি যদি উপকেন্দ্র, শীর্ষ, নিয়ামক রেখা এগুলো যদি আইডেন্টিফাই করতে পারো, তাহলে তো হয়ে গেল, তাই না?
বাকি এইটুকু কাজ কিন্তু হ্যাঁ, ১ম বার করছো এটা একটু কষ্ট হইছে। এরপর যখন বারবার করবা এই জিনিসটা খুব ইজিলি তাড়াতাড়ি আসবে মাথায়। ঠিক আছে? এটাই আমাদের কাজ। এখন আমাদের কাজ হচ্ছে এগুলা প্র্যাকটিস করা লাগবে আরকি। প্র্যাকটিস করা লাগবে। একটা প্র্যাকটিস করে শেষ করব আজকে। y স্কয়ার ইকুয়াল টু 16x এটা দিছে, দিয়ে বলছে যে এই পরাবৃত্তের ওই যে কোয়ান্টিটি গুলো আছে, কয়টা আমরা দেখলাম? আ ৭, ৮ টা। ৮ টা এই যে কোয়ান্টিটি গুলো আছে, ৮ টা যে বৈশিষ্ট্য এগুলা বের করতে বলছে। শীর্ষ বের করো, অবিলম্বের দৈর্ঘ্য বের করো। হ্যাঁ, অক্ষরেখার সমীকরণ বের করো, এগুলো বের করো। তো বের করতে পারবো না? পারবো। কিভাবে অ্যাপ্রোচটা হবে আমাদের কি অ্যাপ্রোচ? আমরা এটাকে আগে আদর্শ আকারে নিয়ে আসার চেষ্টা করব। তো আদর্শ আকার কিন্তু এই ৪ টা সমীকরণ। তো এই ৪ টা সমীকরণের মধ্যে এটা ১ম টার সাথে মিলতেছে। তো ওটার সাথে মেলানোর জন্য আমরা লিখতে পারি, এটা লিখতে পারবো না আমরা? y স্কয়ার ইকুয়াল টু 4, 4 আছে এখানে। ইনটু 4 ইনটু x। তাহলে এই সমীকরণ অনুযায়ী এটাই হচ্ছে আমাদের a এর ভ্যালু। এতটুকু কাজ তো করতে পারবো। এরপর আমরা কি শিখছি? যে এটার corresponding যে চিত্রটা সেটা কি হবে? সেটা আমরা শিখছি। সেটা হচ্ছে এটা যদি x axis হয়, এটা যদি y axis হয়, তাহলে আমাদের পরাবৃত্তটা এইভাবে থাকে। এটা হয় শীর্ষ। শীর্ষ হয় কত? 0, 0। ভালো কথা। শীর্ষ 0, 0। এটা হচ্ছে ফোকাস ধরো। এটা a নাম দিই। আর এটাকে আমরা নাম দিলাম হচ্ছে কি নিয়ামক রেখাটা, এটাকে z নাম দাও। ঠিক আছে? তো এখন আমরা s বের করি। তো এটা শীর্ষ তো 0, 0 হবে, এটা বুঝেই ফেলছি সমীকরণ থেকে। তারপর কি? ফোকাসটা কি হবে? এইটুকু কি হবে বলো? ইয়া, স্বর্গ, এইটুকু দূরত্ব কি হবে বলো? 4। তাহলে এই s টা কি হবে? 4,0। z টা কি হবে? পাদবিন্দুটা -4,0। ঠিক আছে? -4,0। নিয়মক রাশির সমীকরণ কি হবে? x ইকুয়াল টু -4 বা x প্লাস 4 ইকুয়াল টু 0। তারপর তোমার এই যে এটা কি সমীকরণ? আ স্পর্শক সমীকরণ। স্পর্শকের সমীকরণ হচ্ছে y ইকুয়াল টু 0। x অক্ষের সমীকরণটা কি? ভুল লিখলাম, সরি। x ইকুয়াল টু 0 স্পর্শক। তারপর কি? অক্ষ y ইকুয়াল টু 0। তারপর কি আছে? এটা কি? এটা হচ্ছে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। এটা হচ্ছে কি? y ইকুয়াল টু 4, সরি, x ইকুয়াল টু 4। বুঝতে পারছো? অঙ্কগুলো এভাবে আমাদের করতে হবে। সহজ না? সহজ। সমীকরণ দেখবা, আদর্শের সাথে মিলাবা, চিত্র আঁকবা, তাহলে বের করবা। তাইলেই হয়েছে। তো এই হচ্ছে কাজ। তাহলে তোমরা কি করবা? আমার কাছে বইগুলা নাই, এটাই হচ্ছে কথা। সম্ভবত এসইউ আহমেদের ১ নম্বরের যে ম্যাথটা সেটা দেখতে পারো বা ২ নম্বরের ম্যাথটা দেখতে পারো। ঠিক আছে? আমরা নেক্সট ডেতে আমরা এটা আরো বিস্তর আলোচনা করব। আজকে তো শুরুটা গেল। এরপর আরো কাজ করব আমরা। ঠিক আছে? তো আজকে এখান থেকে।